গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে জামাই ষষ্ঠী। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে এখন দেখুন স্নান করে নিয়েছি। ঘড়িতে এখন সকাল ওই 7:30 মতন বাজে। আজ যাব ওই বাড়িতে, ষষ্ঠী পুজো আছে। তো প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিন মা ষষ্ঠী পুজো করে। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পুজো মানে কিন্তু শুধু পেট পুজো নয়, আসলে পুজোটা সবার বাড়িতে থাকে না। তো কারো কারো বাড়িতে এমনি পেট পুজো হয় আর কি, মানে খাওয়া দাওয়া হয় আর কি জামাই ষষ্ঠীতে। তো আজকে আমাদের বাড়ি যেহেতু পুজো আছে তাই সকাল সকালই যাওয়ার চেষ্টা করব। আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। গত দুদিন বৃষ্টির পরে আজকে রোদটা কিন্তু একদম হালকা হালকা সকালের দিকে। তো প্রচুর জামা কাপড় কেচেছি, দেখতেই পারলেন যে জামা কাপড়গুলো এই দুদিন ধরে পড়েছিল। সকাল সকাল কেচে তারপরে ওই বাড়িতে যাচ্ছি। আসলে নিজের সংসার হলে কি বলুন তো, সমস্ত সংসারের কাজগুলো না গুছিয়ে রেখে না কোথাও আর যাওয়া যায় না। তাই এখন ঘড়িতেই 8টা মতন বেজে গেছে, আমরা বেরোচ্ছি। আর আমার বরকে আংটিটা পরিয়ে দিলাম। সব সময় ওকে আমি আংটি পরাবো, তারপরে ও পরবে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে ওকে বিয়েতে দিয়েছিল। তো ওর না এই সমস্ত শখগুলো খুব একটা নেই, মানে কোনো সময় নিজে থেকে কোনো কিছু পরে না। ঘড়ি বলুন, একটা আংটি বলুন, সেটাকে আমাকে পরিয়ে দিতে হবে। আমি পরিয়ে দিলে তবে ও পরবে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে ব্রিজ পার হয়ে চলে আসলাম এই পারে। এখন আমরা যাব আমার বাপের বাড়ি দত্তপুলিয়া। তো দত্তপুলিয়া যেতে গেলে আমাদেরকে মোটামুটি ওই ধরুন 13-14 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে। এই যে আড়ংঘাটা চলে এসেছি, এই যে যুগল কিশোরের মন্দির পেরোচ্ছি। আর এই সেই মেলা কদিন আগেই এসেছিলাম। তো চলে এসেছি আমাদের দত্তপুলিয়ার সব থেকে পুরনো এবং বিখ্যাত মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি ভীষণ ভালো। অন্যান্য জামাইরা যেমন জামাই ষষ্ঠীর দিন শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টি দইয়ের সাথে সাথে আম কাঁঠাল সবটাই কিনে নিয়ে যায়, আমাদের কিন্তু এই আম কাঁঠালটা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। আসলে আমার বাবার ফলের দোকান। আর এই যে মোড়টা দেখছেন, এখানেই আমার বাবার ফলের দোকান। তো যেহেতু বাবার ফলের দোকান, তাই আর আম আলাদা করে কিনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, যেহেতু বাড়িতেই থাকি সব সময়। এই যে এবার চলে এসেছি আমার বাড়ির পথে, চলে এসেছে আমাদের বাড়ি। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতন বেজে গেছে। মা হয়তো বকাবকি করবে, তবে মা বকাবকি এখন আর করবে না, কারণ জানে মেয়ে পুরো সংসার গুছিয়ে রেখে একটা বাচ্চা নিয়ে বাচ্চাকে গুছিয়ে তবেই আসবে। ওই জন্য এসে দেখলাম মারও এদিকে পুজো সবটা গোছানো হয়নি। তো আমরা যে মিষ্টিগুলো এনেছিলাম আতাতলা সুইটস থেকে, সেগুলো এখন বার করে নিচ্ছি। তো এখানে সমস্ত পুজোর ফলগুলো রয়েছে। তো এই জায়গাটাই যেহেতু একটু ঠাকুরকে দেব, সেই জন্য এখানটাই রেখে এখান থেকে বার করছি। তো একটু মিহিদানা, একটু নিয়েছি দই, আর সাথে না বলছিল ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি রয়েছে, রসগোল্লা। তো ওই ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লাটা নেওয়া হয়েছে। তো যাই হোক, মাকে বললাম দাও, এবার আমি কাজে লেগে পড়ি। তো ফল কাটতে লেগে পড়েছি। আর আমাদের বাড়ি যে ষষ্ঠী পুজো হয়, এখানে বেশ কয়েকজন জেঠিমা কাকিমারা আসেন পুজো করতে। আসলে গত বেশ কয়েক বছর ধরে মা পুজো করেন। আগে আমাদের এই পুজোটা ছিল না, আসলে আমার ঠাকমার সময় না, আমার ঠাকমা এই পুজোটা করতো না, তবে মাই কিন্তু এই পুজোটা প্রথম চালু করে। আর মায়ের বাড়িতে না একটা ষষ্ঠী মা আছে, মানে মা ষষ্ঠী আছে, যেটা আর কি বট গাছ। সেই বট গাছটা একদম ছোট্ট, সেই ছোট্ট বট গাছটা টবের মধ্যে লাগানো। তো ওটাকেই পুজো করে এবং সারা বছর ওটা বাড়িতেই কিন্তু থাকে। আর ওই যে বট গাছটা, সেটা কিন্তু একদমই বড় হয় না, যেহেতু টবের মধ্যে রয়েছে। এদিকে শিব ঠাকুরটা দেখেছেন, এই শিবের মূর্তিটার না একদম রং চটে গেছিল। কোন ছোটবেলায় কোনো এক মেলা থেকে আমরা কিনেছিলাম। তো মা কিন্তু নিজে হাতে এটাকে এই যে রং করেছে নতুন করে। আমি তো দেখে অবাক। আমি তো এসেই আগে ওই শিব ঠাকুরটার দিকেই চোখ পড়েছে। যাই হোক, এদিকে মোটামুটি গোছানো চলছে। আর ওই যে মা ষষ্ঠী দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে। আর জানেন তো, এই সময়টাই আসলেই যেন এই বটগাছটার সৌন্দর্য আরও পাল্টে যায়, মানে একেবারে অন্যরকম লাগে। সারা বছর না বটগাছটাকে চোখেও পড়ে
করে না যে বাড়িতে রয়েছে। তবে এই সময়টাতে ওনার রূপ যেন সত্যি দেখার মতন হয়। আসলে একটু বর্ষা বর্ষা হয়েছে তো কয়েকদিন ধরে, তাই বর্ষায় পাতাগুলো না আরও বেশি সবুজ হয়ে উঠেছে। আপনারা যারা এই জামাই ষষ্ঠীর দিন এই ষষ্ঠীতলায় পুজো করেন তারা তো জানেনই বেশ কিছু নিয়ম আছে। তো নিয়ম হচ্ছে ওই যে মা ষষ্ঠীর গায়ে বা ওই যে বট গাছের গায়ে ওখানে হচ্ছে একটু সিঁদুর, একটু হলুদ, একটু চন্দন এগুলো দিতে হয়। তো মা আবার ওখানে তো দেয়ই, মানে গাছের গায়ে, সাথে মা পাতাগুলোতেও এই 5-6 রকমের উপকার দিয়ে সুন্দরভাবে পাতাগুলোকে সাজায়। দেখতে বেশ ভালো লাগে, আর এই কাজটা আমার করতে ভীষণ ভালো লাগে। তো এখানে কি কি উপকরণ আমি বলছি। পাতাগুলোতে মা 6 রকম উপকরণ দিয়ে সাজাতে বলল। সিঁদুর, হলুদ, চন্দন, ঘি, দই আর সাথে একটু কাজলের কালি, যেটা মা এখন তৈরি করছে। তো এই যে মা তৈরি করছে প্রদীপ দিয়ে এই কাজলের কালিটা, তো এই কালিটা গিয়ে এখন পাতাতে দেব। তো এই নিয়ম কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে থাকে। দেখুন এবার প্রত্যেকটা পাতা কত সুন্দর লাগছে দেখতে। আসলে সব পাতায় তো দেওয়া সম্ভব নয়, তা মা বলল যে 5টা পাতাতে দিলেই হবে। তাই আমি এখানে 5টা পাতাতে 6 রকমের উপকরণ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমরা তো ব্রাহ্মণ, আমাদের ঘরে নারায়ণ আছে। দেখতেই পেলেন ভাই ঘরের নারায়ণকে আগে পুজো দিয়ে নিল। আর আমার ভাই না প্রফেশনালি পুজো করে, মানে ও অনেকটা ছোট থেকে বলতে পারেন, মানে ওই যে পৈতে হয়, পৈতের পর থেকেই ও পুজোটা শুরু করেছে। আর ও না পুজো করতে ভীষণ ভালোবাসে। আজকালকার ছেলেরা যেমন পুজো করতে পছন্দ করে না, যারা ব্রাহ্মণ ছেলে সবাই তো সবটা পছন্দ করে না, কিন্তু আমার ভাই আবার এই প্রফেশনটাকে ভীষণভাবে ভালোবাসে, সাথে পড়াশোনাও করে। विष्णवे नारायणाय नमः एष शाचन्दन गन्धापुष्पम् ॐ श्री विष्णवे नारायणाय नमः एष शाचन्दन गन्धापुष्पम् ॐ श्री श्री अरण्यषष्ठीविद्याय नमः। ওর মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ শুনলেন? নিয়ম কিন্তু সংস্কৃত ভাষাতেই মন্ত্র উচ্চারণ করা, আর ও না ওটা করারই চেষ্টা করে। আমার ভাইয়ের বয়স যখন 15 বছর তখন থেকে কিন্তু ও পুজো শুরু করে। তারপরে ওর পৌরোহিত্য বেশ ভালোই চলছে, আর ওকে সবাই পছন্দ করে, মানে ওর পুজো করার পদ্ধতিটা না সবাই পছন্দ করে, ভীষণ ভালোবাসে। আর আমি দেখেছি ওর মধ্যে পুজো বিষয়ে শেখার ভীষণ আগ্রহ, মানে কতটা নিখুঁতভাবে করলে ভালো হয় সেটার চেষ্টাও সবসময় করে থাকে। এবার এই ষষ্ঠী পুজো নিয়ে একটু বলি। ষষ্ঠী পুজোর একটা গল্প আছে, যে গল্পটা আপনাদের সাথে হয়তো বলা হয়ে উঠবে না। তবে এই ষষ্ঠী পুজো মায়েরা মেয়ে, জামাই এবং বাকি যে সন্তানরা রয়েছে তাদের মঙ্গলের জন্য করে থাকে। আর এই জামাই ষষ্ঠীর দিনই তাই ষষ্ঠী পুজোটা করা হয়, যেহেতু এই ষষ্ঠীতে জামাইকে নিয়ে পুজোটা করা হয়, মানে যে গল্প আছে সেই গল্পে জামাইকে নিয়ে পুজো করা হয়েছিল বলেই এই জামাই ষষ্ঠীর দিন এই ষষ্ঠী পুজোটা হয়ে থাকে। তো এই যে এদিকে আমাদের অঞ্জলি হয়ে গেল, তো অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে বেশ আর একটা সুন্দর নিয়ম আপনারা দেখুন। সেটা হচ্ছে চুল দিয়ে একটা গোটা কলা নিয়ে সেই কলাটাকে মানে মা ষষ্ঠীর গায়ে বা এই যে বট গাছের গায়ে ভালো করে আটকে দিতে হবে, যাতে ওই গোটা কলাটা এইভাবে আটকে থাকে। বেশ ভালো নিয়ম, আমিও এটা করেছি। তবে আমি যে মুহূর্তে ওটা করেছি সেই মুহূর্তে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আপনাদেরকে আমার ওই পদ্ধতিটা করা দেখানো হলো না। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ জমিয়ে চিড়ে, দই, কলা সমস্ত কিছু একসাথে দিয়ে, ওর সাথে আমও ছিল। তো সকালবেলা প্রত্যেক বছর এরকমই খাওয়া দাওয়া হয়ে থাকে। এখন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, আর আজকে কিন্তু মা নিজে হাতে সমস্ত কিছু রান্না করছে। আর আজ কিন্তু আমাদের অবশ্যই নিরামিষ। এমনিতে তো শনিবার, কিন্তু শনিবার ছাড়াও কিন্তু আজ এই ষষ্ঠী পুজোর দিন আমাদের প্রত্যেক বছরই নিরামিষ রান্নাই হয়ে থাকে। আগামীকাল মানে জামাই ষষ্ঠীর পরের দিন মাছ মাংস যা খাওয়া হবে, তবে আজকের দিনটা কিন্তু আমরা বরাবরই নিরামিষ রান্নাবান্নায় খেয়ে থাকি। তো এখানে মা পোলাও করেছে, সাথে দেখুন এই যে দই পটল, এটা আমি করতে বলেছি, ভালোই বেশ মা করেছে দই পটলটা, সাথে একটু আলুর দম করেছে।
তো আজকে এই নিরামিষ রান্নাবান্নায় জামাইকে দেওয়া হবে, আর সাথে মা একটু আমের চাটনি করেছে। বাসন্তী পোলাওটা মা বরাবরই খুব ভালো করে, ওই জন্য ফ্রাইড রাইস আর পোলাওয়ের মধ্যে আমি সবসময় মায়ের হাতের পোলাওটাকেই বেছে নিই। ফ্রাইড রাইসটাও মা বেশ ভালো করে। তো এদিকে দেখুন এক কড়াই রয়েছে পোলাও, বাসন্তী পোলাও। মা এখন নিজে হাতে জামাইয়ের জন্য যত্ন করে খাবার বাড়ছে। আজকে যেহেতু আমাদের ওই পুজো হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে, তো সকালের খাবারটা খেতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকে দুপুরবেলাও খাবারটা খেতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এই ধরুন এখন মানে দুপুর বলবো না, বিকেল 4টে মতন প্রায় বেজে গেছে। তো যাই হোক, এদিকে আমরা চলুন দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ব্লগে। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায়।